গল্পটি শুরু হয় একটি হাসপাতালের ডেলিভারি রুমে। মেরি নামের এক তরুণী মা যমজ 2 ছেলের জন্ম দেয়, কিন্তু যে দিনটি তার জীবনের সবচেয়ে আনন্দের দিন হওয়ার কথা, সেটি পরিণত হয় এক ভয়াবহ ট্র্যাজেডিতে। 2 শিশুর মধ্যে কেবল একজন বেঁচে থাকে, অন্য শিশুটি জন্ম নেয় মৃত অবস্থায়। এই ঘটনায় মেরি পুরোপুরি ভেঙে পড়ে। তার স্বামী জ্যাক দুজনের জন্যই নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। সে মনে করে তাদের এখন সেই সন্তানের দিকে মনোযোগ দেওয়া উচিত যে এখনও বেঁচে আছে। তারা তাদের জীবিত ছেলের নাম রাখে অ্যাডাম। কিছুদিন পর মেরি ও জ্যাক একটি সুন্দর নতুন বাড়িতে চলে যায়, শান্ত, আধুনিক এবং নতুন জীবন শুরু করার জন্য একেবারে উপযুক্ত সেই বাড়ি। জ্যাকের ভালো চাকরি হয়েছে, তাই আর্থিক দিক থেকেও তার স্থিতিশীল। বাইরে থেকে সবকিছু নিখুঁত মনে হলেও ভেতরে ভেতরে এক সন্তান হারানোর শোক মেরিকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে। মেরি তার ঘর সাজিয়েছিল যমজ সন্তানের জন্যই, যেখানে ছিল 2টি খাট, 2টি পোশাকের সেট, সবকিছুই জোড়া জোড়া। কিন্তু এখন একটি খাট খালি পড়ে থাকে। প্রতিবার সেটার দিকে তাকালেই সে তার হারিয়ে যাওয়া সন্তানের কথা মনে করে। সেই কষ্ট তাকে ভেতর থেকে ভেঙে দিতে থাকে। সে নিজেকে সামলে রাখার চেষ্টা করে, অ্যাডামের যত্ন নেয়, জ্যাককে সমর্থন দেয়, কিন্তু তার মনের ভেতরে ধীরে ধীরে কিছু একটা ভেঙে পড়তে শুরু করে। মেরির সবচেয়ে বড় দুশ্চিন্তার একটি ছিল অ্যাডাম কোনোভাবেই বুকের দুধ খেতে চাইত না। যতবারই সে চেষ্টা করুক, অ্যাডাম দুধ ধরত না। এতে তার উদ্বেগ আরও বেড়ে যায় এবং সে নিজেকে ব্যর্থ মা মনে করতে শুরু করে। জ্যাক তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং ধৈর্য ধরতে বলে, কিন্তু মেরি ধীরে ধীরে মানসিক ক্লান্তি ও হতাশার গভীরে ডুবে যেতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। জ্যাক আবার কাজে ফিরে আসে এবং মেরি বাড়িতে অ্যাডামকে নিয়ে একা থাকতে শুরু করে। তার প্রতিদিনের জীবন একঘেয়ে ও নিঃসঙ্গ হয়ে ওঠে। সে প্রায় মায়ের সঙ্গে ফোনে কথা বলে, যেন অন্তত এমন কারোর সাথে যোগাযোগ থাকে যে তাকে বুঝতে পারে। একদিন অ্যাডামকে নিয়ে বাইরে বের হলে তাদের নতুন প্রতিবেশী র্যাচেলের সঙ্গে তার পরিচয় হয়। র্যাচেলেরও অ্যাডামের সমবয়সী একটি শিশু রয়েছে। দুজনই গল্প করতে করতে ধীরে ধীরে কাছাকাছি আসে এবং মাতৃত্বের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করে। কিন্তু সেই রাতেই মেরির উদ্বেগ আরও বেড়ে যায়, কেননা অ্যাডাম অদ্ভুতভাবে কেঁদেই যাচ্ছিল এবং এখনও ঠিকমতো দুধ খায় না। পরদিন জ্যাক কাজে থাকার সময় মেরি বেবি মনিটর থেকে অদ্ভুত একটি শব্দ শুনতে পায়। সে শুনতে পায় একটির নয়, বরং কান্না করছে 2টি শিশু। মুহূর্তের জন্য তার মনে হয় সে যেন তার মৃত সন্তানের কান্না শুনেছে। আবেগে ভেসে মেরি দ্রুত সেই ঘরের দিকে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে শুধুমাত্র অ্যাডাম শান্তভাবে ঘুমিয়ে আছে, আর দ্বিতীয় খাটটি আগের মতোই খালি। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে গভীরভাবে নাড়া দেয়। এটি ছিল প্রথম স্পষ্ট ইঙ্গিত যে হয়তো তার চারপাশে কিছু অস্বাভাবিক ঘটছে, অথবা ধীরে ধীরে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তার মানসিক অবস্থা আরও খারাপ হতে থাকে। চাপ এতটাই বেড়ে যায় যে একদিন সে ওভেনে রাখা খাবারের কথা ভুলে যায়, এতে খাবার পুড়ে যায়। সেই রাতে মেরি জ্যাককে জানায় হয়তো তাদের বেবি মনিটরটি নষ্ট হয়ে গেছে, কেননা মাঝে মাঝে সেখান থেকে আসে অদ্ভুত শব্দ। যদিও সেটা ছিল একদম নতুন, তবুও মেরির দৃঢ় বিশ্বাস ছিল হয়তো যন্ত্রটির কোনো সমস্যা হয়েছে। জ্যাক তাকে শান্ত করার চেষ্টা করে এবং মনিটরটি বদলে দেওয়ার ব্যাপারে রাজি হয়, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। সেদিন রাতেই আবার অ্যাডামের কান্নার শব্দে মেরির ঘুম ভেঙে যায়। সে বেবি মনিটরের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়, কেননা তার মনে হচ্ছিল সেখানে অদ্ভুত কিছু একটা দাঁড়িয়ে আছে। আতঙ্কে মেরি দ্রুত বাচ্চাটির ঘরের দিকে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে অ্যাডাম সম্পূর্ণ নিরাপদে আছে, আশেপাশে আর কেউ নেই। এই হইচয়ে জ্যাকেরও ঘুম ভেঙে যায়। মেরি জোর দিয়ে বলে সে কাউকে দেখেছে, কিন্তু জ্যাক মনে করে এটা হয়তো দুঃস্বপ্ন বা অতিরিক্ত মানসিক চাপের ফলে হয়েছে। সে মেরিকে জড়িয়ে ধরে বোঝানোর চেষ্টা করে যে সবকিছু ঠিক আছে। পরের দিন মেরি তার মায়ের কাছে নিজের অভিজ্ঞতার কথা খুলে বলে। তার মা শান্তভাবে বোঝায় যে সন্তান জন্মের পরে ভয়, উদ্বেগ আর অস্থিরতা অনুভব করা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এরপর মেরি আরও অস্বস্তিকর একটি বিষয় জানতে পারে। জ্যাক এবং তার মা গোপনে তার মানসিক অবস্থা নিয়ে আলোচনা করছিল। বিষয়টি জানতে পেরে মেরির মনে হয় সবাই তাকে নিয়ে চিন্তিত, কিন্তু কেউ তাকে সত্যিই বুঝতে পারছে না। এতে সে আরও একা এবং সন্দেহপ্রবণ হয়ে পড়ে। পরে মেরি আবার র্যাচেলের বাড়িতে যায়। তারা দুজন নিজেদের জীবন আর মা হিসেবে নানা কষ্টের কথা আলোচনা করে।
সেখানে গিয়ে মেরি লক্ষ্য করে র্যাচেলেরও ঠিক একই মডেলের বেবি মনিটর ব্যবহার করছে এবং সেটি এমনভাবে রাখা যেভাবে তাদের বাড়িতে রাখা আছে। যখন মেরির মনে হয় হয়তো সে যে ভয়ঙ্কর দৃশ্যটি দেখেছিল সেটা আসলে র্যাচেলের মনিটরের সিগন্যালের গোলযোগ ছিল। র্যাচেলও বলে যে অনেক সময় এমন সিগন্যাল একে অপরের সঙ্গে মিশে যায়, এতে আপাতত একটি যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়, কিন্তু তারা জানতই না তারা যা ভাবছে তার চেয়েও ভয়ঙ্কর কিছু তাদের জন্য অপেক্ষা করছে। ক্রমেই মেরির বাস্তবতা বোঝার ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে থাকে। শুরুতে যা ছিল সাময়িক দুঃখ আর মানসিক চাপ, তা এখন ধীরে ধীরে রূপ নিয়েছে এক ভয়ঙ্কর পরিস্থিতিতে। এক রাতে অ্যাডামকে শান্ত করার সময় মেরি আবার একটি শিশুর কান্না শুনতে পায়, কিন্তু এবার সেই শব্দটি অ্যাডামের খাট থেকে আসছিল না, বরং শব্দটি আসছিল সেই খালি দোলনা থেকে, যেটি রাখা ছিল তার মৃত সন্তানের জন্য। মেরি ভয়ে সেদিকে তাকাতেই হঠাৎ তার চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। দোলনার ভেতর রক্ত। আতঙ্কে সে ঘুরে দাঁড়ায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সবকিছু যেন স্বাভাবিক হয়ে যায়। সেখানে এমন কিছুই ছিল না। হয়তো এটা শুধুই তার কল্পনা, অথবা সত্যিই সেখানে কিছু ছিল। এদিকে জ্যাকো মেরির আচরণে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে। মেরিকে এখন সবসময় অস্থির আর মানসিকভাবে ভেঙে পড়া মনে হয়। তার অবস্থার জন্য চিন্তিত হয়ে জ্যাক তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। পরীক্ষা করে ডাক্তার বলেন সন্তান হারানোর শোক একজন মায়ের মনে গভীর মানসিক আঘাত তৈরি করতে পারে। তিনি সন্দেহ করেন মেরি হয়তো সন্তান জন্মের পরে সাধারণভাবে যে ডিপ্রেশনগুলি থাকে সেগুলোই সে অনুভব করছে, আর সেটা যদি না হয় তাহলে হয়তো ভয়ঙ্কর এক মানসিক সমস্যা হয়েছে তার। জ্যাক মনোযোগ দিয়ে সব কথা শোনে। এই সময় মেরি ডাক্তারকে মিথ্যা বলে। তাকে জিজ্ঞেস করা হলে সে অস্বীকার করে যে সে কোনো অস্বাভাবিক কিছু দেখছে বা শুনছে না। ডাক্তার সাময়িকভাবে তাকে স্নায়ু শান্ত রাখার জন্য কিছু ঔষধ দেন। পাশাপাশি তিনি একটি সংবেদনশীল কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। সেটা হলো বাচ্চাদের ঘর থেকে মৃত শিশুর স্মৃতি জাগিয়ে তোলে এমন সব কিছু, বিশেষ করে দ্বিতীয় খাটটি সরিয়ে ফেলা উচিত। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেরি শেষ পর্যন্ত দ্বিতীয় খাটটি ঘর থেকে সরিয়ে ফেলে। সে আশা করছিল এতে হয়তো তার মন কিছুটা শান্ত হবে, কিন্তু স্বস্তি পাওয়ার বদলে সে ভেতরে ভেতরে আরও ভেঙে পড়ে। এর মধ্যেই সে আরেকটি বিষয় জানতে পারে, জ্যাক পুরো বাড়ি জুড়ে নিরাপত্তা ক্যামেরা লাগিয়েছে, এমনকি অ্যাডামের ঘরেও। জ্যাকের কাছে এটি ছিল পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার উপায়, যেন সে বাইরে থাকলেও সন্তান ও স্ত্রীকে নজরে রাখতে পারে। কিন্তু মেরির কাছে বিষয়টি সম্পূর্ণ আলাদা মনে হয়। তার মনে হতে থাকে জ্যাক আর তাকে বিশ্বাস করে না। ক্রমেই মেরি যেন ভয়ঙ্কর এক সন্দেহপ্রবণ মানুষ হয়ে উঠেছে। এক রাতে ঘুম ভেঙে মেরি দেখে জ্যাক বিছানায় নেই। এমন সময় সে শুনতে পায় বাথরুমের দিক থেকে ভেসে আসছে জ্যাকের কণ্ঠ, যেন সে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। মেরি তাকে জিজ্ঞেস করে সে কার সঙ্গে কথা বলছিল, কিন্তু জ্যাক সরাসরি অস্বীকার করে, এমনকি সে কাউকে ফোন করেনি এটাও জানায়। এই ঘটনার পর মেরির সন্দেহ আরও গভীর হয়। তার মনে হতে থাকে জ্যাক নিশ্চয়ই কিছু লুকাচ্ছে, হয়তো সে অন্য কারোর সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়েছে। ধীরে ধীরে তার এই সমস্যা আরও তীব্র হয়ে ওঠে। কিছুদিন পর জ্যাক জানায় তাকে কয়েকদিনের জন্য অফিসের কাজে বাইরে যেতে হবে। মেরি অনুরোধ করে যেন সে না যায়, কিন্তু জ্যাক বোঝায় এই বাড়ি, বাচ্চার খরচ এবং তাদের পুরো জীবনযাপন বজায় রাখতে তার কাজ করা খুবই জরুরি। যদি সে এই ট্রিপে না যায় তাহলে তাদের অনেক কিছু হারাতে হবে। অনিচ্ছা সত্ত্বেও মেরি রাজি হয়। জ্যাক বাইরে চলে যাওয়ার পর মেরি নিজের ভারসাম্য ধরে রাখার জন্য র্যাচেলের সঙ্গে যোগাযোগ বজায় রাখে। এক রাতে ভিডিও কলে জ্যাকের সঙ্গে কথা বলার সময় সে বুঝতে পারে জ্যাক পৃথিবীর যে কোনো জায়গা থেকেই বাড়ির নিরাপত্তা ক্যামেরা দেখতে পারে। এতে মেরির অস্বস্তি আরও বেড়ে যায়। ধীরে ধীরে তার মনে হতে থাকে কেউ যেন সব সময় তাকে নজরদারিতে রেখেছে। ঠিক সে রাতেই ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে। হঠাৎ প্রচণ্ড শব্দে মেরির ঘুম ভেঙে যায়। সে দৌড়ে অ্যাডামের ঘরে গিয়ে দেখে জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে, চারদিকে কাচের টুকরো ছড়িয়ে আছে। আতঙ্কে সে অ্যাডামকে কোলে তুলে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর পুলিশ এসে ঘটনাটি তদন্ত করে। তাদের ধারণা হয়তো আশেপাশের দুষ্ট ছেলেরা জানালায় কিছু ছুঁড়ে মেরেছে, কেননা ঘর থেকে কিছুই চুরি হয়নি, এমনকি কাউকে দেখাও যায়নি। কিন্তু মেরি নিশ্চিত ছিল এটা সাধারণ কোনো ঘটনা নয়, এর পেছনে আরও ভয়ঙ্কর কিছু আছে। ঘটনাস্থলে আসা পুলিশ অফিসারদের একজন কাছেই থাকতো। সে মেরিকে বলে যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে যেন নির্দ্বিধায় তাকে ফোন করে। কিন্তু তখন মেরি এতটাই আতঙ্কিত ছিল যে ঠিকমতো কোনো উত্তরই দিতে পারেনি। সেই রাতের পর থেকে অ্যাডামকে হারানোর ভয় মেরির মনে আগের চেয়ে আরও গভীরভাবে বসে যায়।
পরদিন মেরি আবার র্যাচেলের বাড়িতে যায়, কিন্তু রাতে ফিরে এসে সে বাচ্চাদের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বারবার দেখতে থাকে। আর তখনই সে ভয়ঙ্কর কিছু একটা দেখতে পায়। ভিডিওতে ঠিক যে মুহূর্তে জানালার কাঁচ ভাঙে, অ্যাডামের খাটের পাশে অস্পষ্ট কিছু একটা দেখা যায়, এমনকি সেটি অস্বাভাবিকভাবে নড়াচড়া করছিল। মেরি যখন স্ক্রিনে হাত দেয় তখন ভিডিওর সেই ছায়াটিও যেন নড়ে ওঠে। আতঙ্কে মেরির যেন দম বন্ধ হয়ে যাচ্ছিল। এখন সে পুরোপুরি বিশ্বাস করতে শুরু করে তার বাড়িতে কেউ আছে, অথবা কোনো অশুভ কিছু যা তার সন্তানকে নিয়ে যেতে চায়, আর সেটি তার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত থামবে না। মেরি আর সেই অনুভূতি ঝেড়ে ফেলতে পারছিল না। সে ক্রমেই বুঝতে পারছিল তাদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে, আর তাই সে ইন্টারনেটে অদ্ভুত কিছু ঘটনার খোঁজ করতে শুরু করে। সেখানেই সে একটি ভয়াবহ বিষয় খেয়াল করে। তার ছেলে অ্যাডামের পায়ে একটি জন্মদাগ ছিল, আর অনলাইনে পড়া গল্পগুলোতেও একই ধরনের জন্মদাগের কথা উল্লেখ করা হয়েছে। অনেক মা দাবি করেছিল তাদের সন্তানদেরও কোনো অশুভ শক্তি লক্ষ্য করছিল। একজন মহিলা তো এমনও দাবি করেছিল যে একটি ডাইনি তার সন্তানকে কেড়ে নিয়েছিল, সেটা সে নিজে অনুভব করেছে। সেই রাতের বাইরে প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। ভারী বৃষ্টির মধ্যে হঠাৎ পুরো বাড়ি অন্ধকারে ডুবে যায়। লেডি একটি টর্চ জ্বালিয়ে ফিউজ পরীক্ষা করতে যায়, আর সেই সময়ের জন্য অ্যাডাম একা ছিল। কিন্তু ফিরে আসতে গিয়ে সে বুঝতে পারে ঘরের দরজা খুলছে না, দরজাটি যেন নিজে থেকে লক হয়ে গেছে। আতঙ্কে মেরির শরীর কাঁপতে শুরু করে। নিজের সন্তানের কাছে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে সে গ্যারেজ দিয়ে ঘুরে আসে এবং মূল দরজার কাঁচ ভেঙে জোর করে ভেতরে ঢোকে। তার দৃঢ় বিশ্বাস ছিল বাড়ির ভেতরে কেউ আছে, কেউ অ্যাডামের সঙ্গে আছে। অনেক কষ্টে যখন সে অ্যাডামের কাছে পৌঁছায় তখন দেখে সে নিরাপদে আছে, কিন্তু এই ঘটনার পর মেরির ভয় আগের চেয়ে আরও তীব্র হয়ে ওঠে। পরদিন র্যাচেল তার খোঁজ নিতে আসে, কিন্তু তখন মেরিকে আর আগের মতো লাগছিল না। সে এখন ভেতরে ভেতরে ভেঙে পড়া, অস্থির ও মানসিকভাবে বিপর্যস্ত এক মানুষে পরিণত হয়েছে। তার মাথায় তখন একটি ভয়ঙ্কর ধারণা গভীরভাবে গেঁথে বসেছে, আর সে কিছুতেই সেটি ছেড়ে ফেলতে পারছিল না। এর কিছুদিন পর মেরি সিদ্ধান্ত নেয় সে অনলাইনে যার সম্পর্কে পড়েছিল সেই জেন অ্যান্ডারসনের সঙ্গে দেখা করবে। জেন ছিলেন এমন একজন মা যিনি রহস্যজনকভাবে নিজের সন্তান হারিয়েছিলেন। মেরি উত্তর খুঁজতে তার বাড়িতে যায়। মেরি যখন সবকিছু খুলে বলে, অদ্ভুত শব্দ, বিভ্রম, ভয়ঙ্কর দৃশ্য, তখন জেন শান্তভাবে সব শুনতে থাকে। তারপর জেন মাথা নাড়ে। সে বলে এসব কথা সে আগেও শুনেছে। কেউই তার কথা বিশ্বাস করেনি, কিন্তু সে নিশ্চিত ছিল তার সন্তানের সঙ্গে সত্যি ভয়ঙ্কর কিছু ঘটেছিল। জেন এরপর মেরিকে মেসোপটেমিয়ান পুরাণের একটি প্রাচীন বিশ্বাসের কথা জানায়। সেই কাহিনীতে ছিল এক মেয়ে দানবের কথা, যে নবজাতক শিশুদের শিকার করত। জেনের মতে সেই একই ডাইনি মেরির মৃত জন্ম নেওয়া সন্তানকে হত্যা করেছিল, কারণ ডাইনিটি শিশুর রক্ত চেয়েছিল, আর এখন সেই ডাইনি অ্যাডামকেও নিতে এসেছে। জেন অ্যাডামের জন্মদাগের দিকে ইঙ্গিত করে সেটিকে একটি অশুভ চিহ্ন বলে দাবি করে। মেরিকে আরও বিশ্বাস করানোর জন্য জেন একটি ভয়ঙ্কর অডিও রেকর্ডিং শোনায়, যেটি সে সেই রাতে রেকর্ড করেছিল যেদিন তার সন্তান হারিয়ে যায়। সেই রেকর্ডিংয়ে শোনা যাচ্ছিল অমানবিক গর্জনের মতো শব্দ, শিশুর কান্না এবং জেনের অসহায় চিৎকার। কেউ কখনো জেনের গল্প বিশ্বাস করেনি, কিন্তু এই অডিও শোনার পর মেরির ভেতরটা পুরোপুরি কেঁপে ওঠে, আর এখন সেও বিশ্বাস করতে শুরু করে। শোক, ভয় আর মানসিক অস্থিরতায় আগেই ভেঙে পড়া মেরির মন এবার পুরোপুরি নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। ডাইনি, জন্মদাগ আর বিনিময়ে আরেকটি শিশুকে উৎসর্গ করার যে ধারণা জেন তার মাথায় ঢুকিয়ে দিয়েছিল তা গভীরভাবে তার মনে গেঁথে যায়। ধীরে ধীরে মেরি বিশ্বাস করতে শুরু করে অ্যাডামকে বাঁচানোর একমাত্র উপায় হলো তার বদলে অন্য কোনো শিশুকে উৎসর্গ করা। সেই রাতেই মেরি ঘন্টার পর ঘন্টা জেগে বসে থাকে। সে ইন্টারনেটে প্রাচীন রিচুয়াল, অশুভ আত্মা এবং রহস্যময় শক্তি নিয়ে খোঁজ করতে থাকে। ধীরে ধীরে তার বিশ্বাস আরও দৃঢ় হয়ে ওঠে। সে এখন ভয়ঙ্কর যুদ্ধের মাঝখানে আটকে গেছে। তার মানসিক অবস্থা দ্রুত ভেঙে পড়তে থাকে। এখন সে শুধু সন্তান হারানোর শোকে ভেঙে পড়া এক মা নয়, সে নিজেই নিজের জন্য, এমনকি নিজের সন্তানের জন্য বিপজ্জনক হয়ে উঠতে শুরু করেছে। এক রাতে বেবি মনিটরের দিকে তাকিয়ে থাকতে থাকতে মেরি হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল কোন এক মহিলার কণ্ঠ, ঠান্ডা, অমানবিক আর ভয়ঙ্করভাবে স্পষ্ট।
সেই কণ্ঠ ফিসফিস করে বলছিল সে তার সন্তানকে নিয়ে যাবে। শব্দটা এতটাই বাস্তব মনে হচ্ছিল যে মেরির মনে হয় সেটি খুব কাছেই আছে, আর এই ঘটনায় তাকে পুরোপুরি ভেঙে ফেলে। এরপর তার পক্ষে ঘুমানো প্রায় অসম্ভব হয়ে যায়। হাতে রান্নাঘরের একটি ছুরি নিয়ে মেরি অন্ধকার বাড়ির ভেতর ঘুরে বেড়াতে থাকে, আর তার দৃঢ় বিশ্বাস ছিল এই ডাইনি ইতিমধ্যেই বাড়ির ভেতরে ঢুকে পড়েছে, কোথাও লুকিয়ে আছে, আর সুযোগের অপেক্ষা রয়েছে অ্যাডামকে ছিনিয়ে নেওয়ার জন্য। এই সময় জ্যাক তার ব্যবসায়িক সফর শেষে বাড়ি ফিরে আসে। সে মেরিকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। মেরি তখন ভয়ে কাঁপছে, হাতে ছুরি নিয়ে ঘরের ভেতরে হাঁটাহাঁটি করছে। জ্যাক শান্তভাবে তাকে থামানোর চেষ্টা করে এবং ধীরে ধীরে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে। পরদিন সকালে জ্যাক তাকে বসিয়ে তার সফরের কথা বলতে থাকে, কিন্তু সে স্পষ্টই বুঝতে পারছে মেরি আর স্বাভাবিক নেই। মেরি যেন কোনোভাবে নিজেকে ধরে রেখেছে মাত্র। সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবতার ওপর তার নিয়ন্ত্রণ প্রায় দুর্বল হয়ে পড়ে। কখন সময় চলে যাচ্ছে সে বুঝতেই পারে না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, অথচ তার খেয়াল থাকে না। সে অ্যাডামের ঠিকমতো যত্ন নেওয়াটাও ভুলে যেতে শুরু করে। তার মন সবসময় ভয়, অপরাধ বোধ আর সেই বিশ্বাসে ডুবে থাকে যে কোনো এক অশুভ শক্তি তার সন্তানকে নিতে আসছে। এক রাতে মেরি কান্না করতে করতে ঘুম থেকে উঠে বসে। সে দিশেহারা, আতঙ্কিত, বারবার বলতে থাকে অ্যাডাম নেই, ডাইনিটি তাকে নিয়ে গেছে। জ্যাক দ্রুত অ্যাডামের ঘরে ছুটে যায় এবং দেখে অ্যাডাম শান্তভাবে নিজের খাটে ঘুমিয়ে আছে। স্বস্তি পেলেও জ্যাক পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে। সে মেরিকে ঘরে ডাকে। মেরি নিজের সন্তানের দিকে তাকিয়ে কাপা গলায় জিজ্ঞেস করে, তুমি ওকে কোথায় পেলে? সে সত্যি বিশ্বাস করছিল অ্যাডাম হারিয়ে গেছে। এখন তার বাস্তবতা বোঝার ক্ষমতা এতটাই ভেঙে পড়েছে যে সে সত্যি আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারছে না। পরদিন মেরি নিজের অবস্থা লুকানোর চেষ্টা করে। সে সুন্দরভাবে তৈরি হয়, জ্যাকের জন্য খাবার বানায় এবং এমন ভান করে যেন সবকিছু স্বাভাবিক। বাইরে থেকে সে হাসছিল, কিন্তু ভেতরে ভেতরে সে পুরোপুরি ডুবে যাচ্ছিল। সত্যি বলতে মেরি ধীরে ধীরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, আর সেটা লুকিয়ে রাখা ক্রমে কঠিন হয়ে উঠছিল। হয়তো সে জ্যাককে কিছুটা বিশ্বাস করাতে পেরেছিল, কিন্তু তার মাকে নয়। সেদিনের পরে ভিডিও কলে কথা বলার সময় মেরির মা একটি ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করেন। পেছনে অ্যাডাম কান্না করছিল, আর হঠাৎ করে মেরি প্রচণ্ড রেগে গিয়ে শিশুটির উপর চিৎকার করে ওঠে। এই দৃশ্য দেখে তার মা স্তব্ধ হয়ে যায়। এটাই ছিল প্রথম স্পষ্ট প্রমাণ যে মেরির সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটছে। এক সন্ধ্যায় মেরি অ্যাডামকে গোসল করানোর জন্য বাথটবে বসায়। কিছুক্ষণের জন্য সে বাইরে যায়। বাথরুমের দরজা ভেতর থেকে লক হয়ে গেছে। মুহূর্তেই আতঙ্ক তাকে গ্রাস করে। মেরির কাছে এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। তার মনে হচ্ছিল সেই ডাইনিটি আবার ফিরে এসেছে। সেটি তাকে বাইরে আটকে রেখে অ্যাডামের দিকে এগিয়ে যাচ্ছে। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। নিজের সন্তানকে বাঁচানোর মরিয়া চেষ্টায় মেরি একটি কুঠোর খুঁজে পায় এবং দরজা ভাঙতে শুরু করে। আর ঠিক তখনই সে সেটাকে দেখে, অর্থাৎ তার সামনে দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর বিকৃত অবয়ব, অস্বাভাবিক ভীতিকর এক প্রাণী। তার শরীর ছিল বিকৃত, আর তার উপস্থিতি যেন পুরো পরিবেশকে শ্বাসরুদ্ধকর করে তুলেছিল। হঠাৎ সে ডাইনি মেরির দিকে ঝাঁপিয়ে পড়ে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে তুলে ওপরতলার রেলিংয়ের ওপরে ছুঁড়ে ফেলে দেয়। মেরি সঙ্গে সঙ্গে অচেতন হয়ে যায়। জ্ঞান ফিরলে সে নিজেকে একটি হাসপাতালের বেডে দেখতে পায়। তার পাশে বসেছিল জ্যাক। শান্ত কণ্ঠে সে জানায় অ্যাডাম নিরাপদে আছে, তার কিছুই হয়নি। কিন্তু সত্যিটা ছিল আরও ভয়ঙ্কর। জ্যাক বাড়ির নিরাপত্তা ক্যামেরা ফুটেজ মেরিকে দেখায়। সেখানে কোনো ডাইনি ছিল না, অদৃশ্য কোনো কিছুই ছিল না। ভিডিওতে দেখা যায় মেরি নিজেই বাথরুমের দরজা লক করেছিল, আর তারপর সে নিজেই বারান্দা থেকে নিচে ঝাঁপ দিয়েছিল। এই দৃশ্য দেখে মেরি স্তব্ধ হয়ে যায়। ঘটনার কিছুই সে মানতে পারছিল না। ভিডিওতে সে যা দেখেছে তার কোনো কিছু সে বিশ্বাস করতে পারছিল না, বরং সে দাবি করে ডাইনিটি ফুটেজ বদলে দিয়েছে সত্যিটা লুকোনোর জন্য। কিন্তু এবার জ্যাক তাকে আর বিশ্বাস করতে পারে না। মেরির মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে এখন তাকে হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। তাকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য জ্যাক বেবি মনিটরটি হাসপাতালে রেখে যায়, যেন মেরি সেখান থেকেও অ্যাডামের দিকে নজর রাখতে পারে। কিন্তু সেই রাতেই মেরির ভেতরে আবার সমস্যা দেখা যায়। তার মনে হতে থাকে র্যাচেল জ্যাকের সঙ্গে দেখা করতে এসেছে, আর তার কল্পনায় তারা ধীরে ধীরে খুব কাছাকাছি চলে যাচ্ছে, এমনকি অন্তরঙ্গ হয়ে উঠেছে। তারপর আবার সেই ডাইনিকে দেখতে পায়।
যে ধীরে ধীরে অ্যাডামের দিকে এগিয়ে যাচ্ছে। মেরি নিশ্চিত হয়ে যায় যে অ্যাডাম ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। এজন্য হাসপাতাল থেকে পালিয়ে সে দ্রুত বাড়ির দিকে ছুটে যায়। সেখানে পৌঁছে সে দেখে খাট খালি, কোথাও অ্যাডাম নেই। তার সবচেয়ে বড় ভয় যেন সত্যি হয়ে গেছে। তার বিশ্বাস ডাইনিটি অ্যাডামকে নিয়ে গেছে আর তাকে ফিরিয়ে আনার একটাই উপায় আছে। এজন্য মেরি র্যাচেলের বাড়িতে যায়। উদ্দেশ্য একটাই, র্যাচেলের শিশুকে হত্যা করা, যেন সেটিকে উৎসর্গ করে নিজের সন্তানকে ফিরিয়ে আনা যায়। সে বাড়ির সব দরজা বন্ধ করে দেয়। তার সিদ্ধান্ত তখন অটল। কিন্তু মেরি যা দেখছিল তা কিছুই বাস্তব ছিল না। র্যাচেল কখনো জ্যাকের সঙ্গে ছিল না। সে সারা রাত একটি পার্টিতে ছিল। আর ঠিক যখন মেরি ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছিল তখন র্যাচেল জ্যাককে ফোন করে। র্যাচেল আর জ্যাক দুজন মিলে মেরিকে বোঝানোর চেষ্টা করে যে অ্যাডাম নিরাপদে আছে, সে জ্যাকের কাছে রয়েছে। কিন্তু মেরি আবার সেই ডাইনির কণ্ঠ শুনতে পায়। ঠান্ডা ভয়ঙ্কর সেই ফিসফিসানি তার মাথার ভেতরে প্রতিধ্বনিত হতে থাকে। সে আর থামে না। ঠিক তখনই পুলিশ সেখানে এসে পৌঁছে যায়। চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে আর সেই বিশৃঙ্খলার মধ্যে পুলিশ গুলি চালায় এবং মেরি গুলিবিদ্ধ হয়। জ্যাক দৌড়ে তার কাছে আসে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। যে মেয়েটিকে সে ভালোবাসত সে আর নেই। এর কয়েকদিন পর জ্যাক একা বসে থাকে সেই বাড়িতে। সে পুরনো বেবি মনিটরের ফুটেজ আবার দেখতে শুরু করে আর তখন সে শুনতে পায় একটি অদ্ভুত ভয়ঙ্কর কণ্ঠস্বর। ঠিক সেই একই কণ্ঠস্বর যেটা মেরি শুনেছিল বলে দাবি করত। মুহূর্তে জ্যাক আতঙ্কে বাচ্চাটির ঘরের দিকে ছুটে যায়। আর এখানেই রয়ে যায় একটি প্রশ্ন, মেরি কি সত্যি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, নাকি সে শুরু থেকে সত্যি কথা বলছিল? আর এখন যা দেখল, এটি কি তার ভালোবাসার মানুষকে হারানোর ফলে কোনো মানসিক সমস্যা, নাকি সত্যি সেখানে ভয়ঙ্কর কিছু ছিল? আপনাদের কাছে কি মনে হয়?